একটা ফোন কল আর যেটা বদলে দিয়েছিল ধীরানের পুরোটা জীবন। আসলে মাঝরাতে ধীরানের কাছে অচেনা এক নাম্বার থেকে কল আসে। ফোনের ওপাশে ছিল ধীরানের প্রাক্তন প্রেমিকা, যে তাকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছিল। মেয়েটি তাকে নির্দিষ্ট একটা ঠিকানায় যেতে বলে। ধীরান সেখানে চলে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটা ছিল ভয়ঙ্কর একটা ফাঁদ। একটা বিল্ডিং, একটা ফ্লোর, আর এমন কিছু ঘটনা যা বাস্তব না দুঃস্বপ্ন বোঝাই যায় না। চতুর্থ তলায় ঢোকার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। সে দেখতে থাকে এমন কিছু যেটা থাকার কথাই না। কিন্তু আসলে প্রশ্ন হলো, সে কি এইসব সত্যি দেখছে, নাকি তার নিজের অতীতই তাকে তাড়া করছে? আজ আমরা এক্সপ্লেন করব তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মাইন্ড ব্লোয়িং টুইস্ট আর রহস্য ভরা মুভি ফোর্থ ফ্লোর, যে মুভির পরে তো লুকিয়ে আছে অসাধারণ টুইস্ট আর রহস্য। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রয়্যাল অ্যাপার্টমেন্ট টাউনকে দেখানো হয়, আর সেই রয়্যাল অ্যাপার্টমেন্ট টাউনেই 6 থেকে 7 জন ছেলে মেয়ে এসেছিল। আসলে সেখানে তারা একটা শর্ট ফিল্ম শুট করার জন্য এসেছিল। কিছুক্ষণ পরেই সেখানে অ্যাপার্টমেন্টের মালিক ভাসু চলে আসে এবং সেই ছেলে মেয়েদের সাথে কথা বলতে থাকে। তারা বলে, আপনার সাথে আমাদের ফোনে কথা হয়েছিল, আমরা এখানে একটা শর্ট ফিল্ম শুট করতে চাই। বাসু বলে, সেটা করো, আমার কোনো সমস্যা নেই। এই অ্যাপার্টমেন্টের যেখানে খুশি যেতে পারো। 3rd ফ্লোর পর্যন্ত তোমরা যে কোনো ফ্লোর ইউজ করতে পারো, কিন্তু 4th ফ্লোরে যাওয়ার চেষ্টা করো না। 4th ফ্লোরে যাওয়া নিষেধ। অন্যদিকে ভাসু সেই অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানকে বলে, কিছুক্ষণ পরে আইটি কোম্পানির একজন লোক এখানে থাকতে আসবে, আর এই জন্য ভাসু ওয়াচম্যানকে 3rd ফ্লোরের একটি রুমের চাবি তাকে দিয়ে দেয়, যেন সে আইটি কোম্পানির লোকটাকে দিয়ে দেয়। চাবি নিতে গিয়ে চাবির ছড়াটাই পড়ে যায়, আর যার ফলে সেই চাবিটার সাথে 4th ফ্লোরের চাবি মিক্সড হয়ে যায়, আর ওয়াচম্যানের কাছে ভুলবশত চলে আসে সেই 4th ফ্লোরের চাবি মিক্স হয়ে যাওয়ার বিষয়টা ওয়াচম্যানও খেয়াল করে না। এরপরে রাতের বেলা মুম্বাইতে ধীরানকে দেখানো হয়। সে রাতের বেলা ঘুমাচ্ছিল, আর তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে সে দেখতে পায় সেটা ছিল তার প্রাক্তন প্রেমিকা আনুর কল। এত রাতে প্রাক্তন প্রেমিকার কল পেয়ে বেশ অবাকে হয় ধীরান। ফোনটা রিসিভ করতে আনু তাকে বলে, আমি অনেক বিপদে আছি, তুমি কি আমার এরিয়াতে আসতে পারবে? ফোনটা রিসিভ করেই এরকম একটা কথা শোনার পরে ধীরান একটু অবাকই হয়। যাই হোক, সে মানা করতে পারে না, বলে সে চলে আসবে। আর এই জন্য ঠিকানা পাওয়ার পরে সে ঠিক করে নেয় চেন্নাইতে শিফট হয়ে যাবে। ধীরান আসলে চাইছিল যে করেই হোক আনুকে সে সাহায্য করবে, কারণ আনুকে সে অনেক বেশি ভালোবাসে। তাই সে ডিসাইড করেই নেয় এবার সে ট্রান্সফারটা নিয়েই নেবে চেন্নাইতে। এদিকে মুভির শুরুতে রয়্যাল টাওয়ার অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটটি বুক করা ছিল সেটা আসলে এই ধীরানের জন্য ছিল। আর এই ধীরানের মুম্বাইয়ের দৃশ্যটা একটু আগেকার, অর্থাৎ ফ্ল্যাশব্যাকের সিন। ধীরান দেখা যায় চেন্নাইতে চলে আসে, আস্তে আস্তে রাত হয়ে যায়। আর যখনই সে রয়্যাল টাওয়ার অ্যাপার্টমেন্টে পৌঁছায় সে দেখতে পায় তার পাশেই একটি কবরস্থান রয়েছে। রাতের বেলা সেই নীরব কবরস্থানটি দেখার পরে ধীরানের ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করে। যাই হোক, সেই অ্যাপার্টমেন্টে আসার পরে ধীরান দেখতে পায় ওয়াচম্যান ঘুমাচ্ছে। সে তাকে জাগিয়ে তোলে। ওয়াচম্যান তাকে সেই মিক্স হওয়া চাবিটা দিয়ে দেয় আর বলে চাবির গায়ে ফ্ল্যাটের নাম্বার লেখা আছে। ধীরান দেখতে পায় সেটা 4th ফ্লোরের ফ্ল্যাট নাম্বার 4A। ধীরান সেখানেই যেতে শুরু করে। এদিকে ধীরান যখন লিফট দিয়ে 4th ফ্লোরে আসছিল তখনই লিফটের ভেতরে তার সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয়। সে তাকে দেখে ধীরানকে জিজ্ঞেস করে সে কি 4th ফ্লোরে এসেছে কিনা। ধীরান বলে হ্যাঁ, এখানে সে নিউ শিফট হয়েছে। কথাটা শোনার পরে বৃদ্ধ লোক তার দিকে রহস্যময়ভাবে তাকায়। একটু পরেই বলে, হ্যাঁ, আমিও একই ফ্লোরে থাকি। ধীরান তার ফ্ল্যাটে চলে আসে, অর্থাৎ 4A-তে, কিন্তু সে দেখতে পায় সেই ফ্ল্যাটে হয়তোবা অনেক দিন যাবৎ কেউ থাকে না, যার ফলে পুরো ফ্ল্যাটটাই মাকড়সায় ঢেকে গেছে। ধীরান কাজে লেগে পড়ে সেই ফ্ল্যাটটা পরিষ্কার করার জন্য। এইদিকে এরপরেই যখন সে আনুকে কল করছিল সে তার ফোনটাই রিসিভ করছিল না। ধীরান তখন এইসব কিছু নিয়ে ভাবতে থাকে যে মাঝরাতে আনু তাকে কল দিয়ে এখানে আসতে বলল, সাহায্য চাইল, আর এখন সে তার ফোনটাই রিসিভ করছে না, তার ফোনটাই বন্ধ। সকালবেলাতেই সেই অ্যাপার্টমেন্টে থাকা শ্বেতাকে দেখানো হয়, যে 3rd ফ্লোরে থাকতো। সকালবেলাতে সে ধীরানকে এক্সারসাইজ করতে দেখে। তখন শ্বেতার কাছে ধীরানকে ভালো লাগে, অর্থাৎ অ্যাট্রাকটিভ মনে হয়, আর এই জন্য নিজে থেকেই সেও চলে যায় ধীরানের সাথে কথা বলার জন্য। সেখানে যেয়ে সে নিজের ব্যাপারে বলে, আর এরপরেই ধীরানের ব্যাপারেও জানতে চায়, কিন্তু দেখা যায় ধীরান তার সাথে একটা কথাও বলে না।
উল্টো সেখান থেকে চুপচাপ চলে আসে। আর এটা দেখে সোয়েতার ইগোতে খুব লাগে। এরপরই ধীরানকে দেখা যায় এক্সারসাইজ করতে করতে তার মনে হতে থাকে তার জুতোর ফিতে খুলে গেছে, আর এই জন্যই সে সেটা বাঁধতে শুরু করে। কিন্তু বাঁধা শেষ হলেই সে তাকিয়ে দেখতে পায় সে তখনও কবরস্থানের মধ্যেই দাঁড়িয়ে আছে। আবারও তার অস্বস্তি বোধ হতে থাকে। যাই হোক, তাড়াতাড়ি সে সেখান থেকে চলে আসে। একটু পরেই অ্যাপার্টমেন্টের সামনে সে দেখতে পায় বেশ কিছু ময়লা আবর্জনা, যার মধ্যে অনেক খাবারের প্যাকেট রয়েছে, বেশি ছিল চিপসের প্যাকেট। এটা দেখে সে অবাক হয় যে এত চিপস কে খায়। তখনই তার চোখ পড়ে কয়েকটা চিপসের গায়ে, যেখানে এক্সপায়ারি ডেটগুলো ওভার হয়ে গিয়েছিল। এটা দেখে ধীরান আরো বেশি অবাক হয় যে মেয়াদোত্তীর্ণ ওই চিপসগুলো কেই বা খাচ্ছে আর এখানে কেই বা ফেলছে। এরপরে ধীরান যখন আবারও সেই অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে আসে, সে আবারও বৃদ্ধ লোক এবং আরো কয়েকজন লোককে দেখতে পায়, যারা সেখানে দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। বৃদ্ধ লোক ধীরানকে দেখার সাথে সাথে তাকে সেখানে ডেকে নেয় সবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। ধীরান সেখানে যেয়ে পরিচয় হয় আর সবাইকে সেখানে জিজ্ঞেস করে অ্যাপার্টমেন্টের বাইরে এত চিপসের প্যাকেট এবং সেগুলো মেয়াদ উত্তীর্ণ পড়েছিল কেন। তখনই সেখান থেকে একজন লোক বলে আসলে সে চিপসের ডিলার, আর বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ চিপস সে একটা রুমে স্টোর করে রেখেছিল। হয়তোবা সেখান থেকেই কিছু পড়ে গেছে। সেখানে তারা কথা বলতে বলতে অনেকেই জানায় আসলে তারা এখানে একাই থাকে, তাদের সন্তানেরা সবাই যার যার মতো ফ্যামিলি নিয়ে বাইরে সেটেল হয়ে গেছে। তারা বছরে 2-1 বার তাদের দেখতে আসে আর মাসে 2-1 বার কল করে। ধীরান তাদের বলে আপনারা টেনশন করবে না, আমি আপনাদের সন্তানের মতোই। এতে তারা সবাই অনেক খুশি হয়। ধীরান এরপরেই তার ফ্ল্যাটে চলে আসে। যাই হোক, অন্যদিকে সোয়েতাকে দেখা যায় তার ফ্ল্যাটে একটি ছেলে আসে এবং তার গলা চেপে ধরে তাকে টর্চার করছিল। ধীরান যখন সেই দিক দিয়ে যাচ্ছিল আওয়াজ পায়, সেখানে আসতেই এই অবস্থা দেখে। ছেলেটি ধীরানকে দেখার পরে সোয়েতাকে জিজ্ঞেস করে তুমি কি নতুন কাউকে পেয়ে গেছো, অর্থাৎ এই ছেলেটি সোয়েতার এক্স বয়ফ্রেন্ড। আর এই কথা শোনার পরে ধীরান হঠাৎ করেই সোয়েতাকে কিস করে বসে। এটা দেখার পরে সেই ছেলেটি নিশ্চিত হয়ে যায় ধীরান আর সোয়েতা একে অপরের সাথে রিলেশনে রয়েছে। আর এটা বোঝার পরেই ছেলেটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কয়েক সেকেন্ডের এই ঘটনায় একেবারে হতবাক হয়ে যায় সোয়েতা। অন্যদিকে ধীরান আসলে সোয়েতাকে সেই ছেলেটির হাত থেকে বাঁচানোর জন্যই এই কাজটা করেছে। ধীরান অফিসে চলে আসে আর অফিসে আসার পরেই সবাই তাকে ওয়েলকাম করে। কিন্তু ধীরানের মন ছিল শুধুমাত্র আনুকে খোঁজার দিকে, আর এই জন্য আনু আগে যে অফিসে কাজ করত ধীরান সেখানেও কল করে, কিন্তু সেখান থেকেও তেমন কোনো ইনফরমেশনই পায় না। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আনু অফিসে আসার পরেই একটি ছেলে তাকে প্রপোজ করে বসে। কিন্তু আনু বলে এটা সে তার কাছ থেকে এক্সপেক্ট করেনি, কারণ সে ইতোমধ্যে একজনের সাথে কমিটেড। সবাই জানতে চায় সেই ছেলেটিকে। তখনই সেখানে ধীরান উঠে দাঁড়ায় আর বলে তার সাথেই আনুর সম্পর্ক চলছে। সবাই ধীরানকে সাধুবাদ জানায়। অন্যদিকে আনুও বুঝতে পারে শুধুমাত্র আনুকে এই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্যই ধীরান এমনটা করেছে। আর এরপরেই তারা একসাথে কথা বলে। ধীরান তাকে জিজ্ঞেস করে আনু কি সত্যি কোনো সম্পর্কে রয়েছে। আনু বলে আরে না, সে শুধুমাত্র ছেলেটাকে সাইডে কাটানোর জন্যই কথাটা বলেছে। ধীরান বলে আমিও তোমাকে অনেক সময় ধরেই পছন্দ করি, যেহেতু তুমিও কোনো সম্পর্কে নেই আমিও কোনো সম্পর্কে নেই, তাহলে চলো একবার ট্রাই করি, আমরা কিছুদিন একসাথে সময় কাটাই, যদি ভালো লাগে তাহলে আমরা একসাথে থেকে যাব। আনু ভাবে ব্যাপারটা মন্দ নয়, আর এভাবেই তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়। আসলে ধীরান আর আনুর কারোরই কোনো পরিবার ছিল না, আর এই জন্যই তারা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই তাদের মাঝে কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড ঝামেলা শুরু হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। ধীরান যখন রাতের বেলা ঘুমাচ্ছিল, সে বুঝতে পারে কেউ তার গলা চেপে ধরছে, তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ধীরান নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছিল। তখনই তার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম ভাঙার পরে সে আরো বেশি চমকে যায়, কারণ তার সামনেই ফ্যানের সাথে ঝুলছিল তারই নিজেরই মৃতদেহ। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপরেই সে আবারও ঘুম থেকে ওঠে। আসলে এতক্ষণ ধীরান যাই দেখেছিল সেটা ছিল স্বপ্ন, কিন্তু ধীরান ভাবতে থাকে এমন অদ্ভুত স্বপ্ন তো সে আগে কখনো দেখেনি, এমনটা কেন হচ্ছে। আর এই জন্য সে চলে যায় পানি খাবার জন্য। ঠিক ওই সময়টাতে তার ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই ধীরান দেখতে পায় সেই বৃদ্ধ লোক। সে বলে তার কাশিটা অনেক বেড়ে গেছে, তার ওষুধও শেষ হয়ে গেছে। ধীরানের কাছে কি তার কোনো ওষুধ রয়েছে? ধীরান বলে হ্যাঁ আছে। ঠিক ওই সময়টাতে
আনু তাকে কল করে। ফোন ধরে ধীরান তাকে বলে, তুমি এতদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? আনু বলে, তার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আর এই জন্যই তার ফোনটা বন্ধ ছিল। আনু এরপরেই ধীরানকে বলে, তুমি কালকেই কোর্টের সামনে যাবে, আর সেখানে কৃষ্ণমূর্তির সাথে দেখা করবে। কথা বলার সাথে সাথেই আনু কলটা কেটে দেয়। ধীরান বুঝতে পারে না আনুকে সে কি সাহায্য করবে, আর আনুর বিপদটাই কি। যাই হোক, পরের দিন ধীরান চলে যায় কোর্টে, কিন্তু সেখানে সে কৃষ্ণমূর্তি দেখতে কেমন, তার ফোন নাম্বার কিছুই ছিল না, শুধুমাত্র নামটা ছিল। আর এই জন্য কোর্টের সামনে যেয়ে সে কৃষ্ণমূর্তিকে খুঁজতে শুরু করে। এদিকে কোর্টের সামনে কৃষ্ণমূর্তিকে দেখা যায় একজন লয়ারের সাথে কথা বলছিল, কারণ সে একটা কেস লড়ছিল। এদিকে ধীরান অন্য একটি লোকের কাছে যে জিজ্ঞেস করে, আপনার নাম কি কৃষ্ণমূর্তি? সেই লোকটা বলে, না, আমার নাম অর্জুন। এভাবে ধীরান কৃষ্ণমূর্তিকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই কৃষ্ণমূর্তি পেছন থেকে ধীরানকে দেখে ফেলে, আর সে তাকে চিনেও ফেলে। যখনই ধীরানকে সে ডাকতে আসবে, ঠিক ওই সময়টাতে কয়েকজন লোক সেই অর্জুনকে গলা কেটে মেরে ফেলে, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এই লোকগুলো ছদ্মবেশে এসেছিল। এছাড়া তারা আর কেউ নয়, সেই রয়্যাল টাওয়ার অ্যাপার্টমেন্টের মালিক। তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখে কৃষ্ণমূর্তি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই অর্জুন ছিল কৃষ্ণমূর্তি যে কেসটা লড়ছিল সেটারই একজন সাক্ষী। আর এই জন্য সে বুঝতে পারে তার উপরেও হামলা হতে পারে, আর তাই সে সেখান থেকে পালিয়ে যায় ধীরানের সাথে দেখা না করেই। সবাই অর্জুনের কাছে চলে আসে যে তাকে কিভাবে বাঁচানো যায়। ধীরানও সেখানে আসে, আর এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এরপরে সেই অ্যাপার্টমেন্টের মালিক বাসু তারই বসকে কল করে, আর বলে সে একজনকে খুন করে ফেলেছে, কিন্তু কৃষ্ণমূর্তি সেখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে বলে, মাত্র দুজন লোককে সরিয়ে দিতে বলেছিলাম, সেটাও পারলে না। অর্থাৎ বোঝা যাচ্ছিল এই বাসুকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল অর্জুন এবং কৃষ্ণমূর্তিকে মেরে ফেলার জন্য। এইদিকে মুভির শুরুর দিকে কয়েকজন ছেলে মেয়ে এই অ্যাপার্টমেন্টে এসেছিল একটা শর্ট ফিল্ম শুট করার জন্য। তাদের মধ্যে একটা ছেলে তখন ওয়াশরুমে গিয়েছিল, তার মোবাইলটা বাইরেই ছিল। তখনই তার মোবাইলে একটা কল আসে। বাইরে থেকে একটি মেয়ে তাকে বলে তার মোবাইলে কল এসেছে। ওয়াশরুম থেকে ছেলেটি জিজ্ঞেস করে কে ফোন করেছে। মেয়েটির নাম্বার দেখার পরেই অবাক হয়ে যায়, কারণ ছেলেটির নাম্বার থেকেই ছেলেটির কাছে কল এসেছিল। মেয়েটি তাকে বিষয়টা জানায়। ছেলেটি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি করে সম্ভব? আর তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই তারা আরো বেশি চমকে যায়, কারণ একটু আগেই ওয়াশরুম থেকে যে কথা বলছিল সেই ছেলেটাই ছিল সেখানে দাঁড়িয়ে। সবাই বলাবলি করতে থাকে, তুমি তো ওয়াশরুম থেকে কথা বলছো, তাহলে এখানে কি করে আসলে? সেই ছেলেটি বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? ঠিক তখনই ওয়াশরুম থেকে আবারও তার কণ্ঠস্বর ভেসে আসে, আর এবার সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তারা ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করে, আর তখনই দেখা যায় ডিরেক্টর কাট বলে দেয়। অর্থাৎ এটা ছিল তাদের শর্ট ফিল্মেরই একটা অংশ, যেটা তারা শুট করছিল। রাতের বেলায় ধীরানকে দেখা যায় তার অফিসের বেশ কয়েকজন কলিগকে তার ফ্ল্যাটে নিয়ে আসে। আসলে তারা পার্টি করতে চাইছিল, ধীরানের কাছে পার্টি চেয়েছিল, আর সেই জন্যই তারা সেখানে এনজয় করছিল। তখনই রেগে সৈতা সেখানে চলে আসে, আর সরাসরি এসে ধীরানের সাথে কথা বলে, আর বলে, তোমার সাথে আমি সেদে সেদে কথা বললাম, সেই দিন তুমি আমাকে অ্যাভয়েড করে চলে গেলে, আর আজকে সরাসরি আমাকে কিস করলে, আর এরপরে আমাকে একটাবার সরিও বললে না। কিন্তু ধীরানকে দেখা যায় সে চুপচাপভাবে একেবারে সোজা হয়ে বসেছিল। এরপরে ধীরান কোনো কথা না বলাতে সে প্রচন্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ধীরানের কলিগরা পার্টি করছিল, সেখানেই রমেশ চলে যায় গাড়িতে মদ আনার জন্য, যদিও তার ভয় করছিল, যেহেতু মদ শেষ আনতে তো হবেই। যাই হোক, সে নিচে চলে যায় এবং মদ নিয়ে আবারও অ্যাপার্টমেন্টে আসতে শুরু করে। কিন্তু তখনই একটা ফ্লোরে সে একটি মেয়েকে দেখতে পায়, যার চেহারা বিভৎস ছিল, অর্থাৎ সে ভূত দেখতে পেয়েছিল। এটা দেখে সে মদের বোতলগুলো রেখেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ফ্ল্যাটে আসার পরে সে কাউকে কিছুই বলতে পারছিল না, অর্থাৎ সে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পরে যখন সে সবাইকে সবকিছু খুলে বলে, কেউ তার কথা বিশ্বাসই করে না, কারণ রমেশ ততক্ষণে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল। সবাই ভেবেছিল নেশার ঘোরে সে উল্টাপাল্টা বকছে। এরপরে পার্টি শেষ করার পরে ধীরানের কলিগরা যার যার বাসায় চলে যায়, আর এরপরেই ধীরান চলে আসে সৈতার কাছে, তাকে সরি বলে। আসলে ধীরানও বুঝতে পারছিল না সৈতা তার কাছে যাওয়ার পরে সে ওইরকম চুপচাপভাবে বসেছিল কেন। যাই হোক, পরের দিন ধীরান যখন
আবারও অফিসে আসে তারই একজন বন্ধু তাকে কল করে আর বলে, আমি শুনলাম তুমি নাকি চেন্নাইতে শিফট হয়ে গেছো। আমিও চেন্নাই একটা কাজে এসেছিলাম, আমি কি তোমার ফ্ল্যাটে কয়েকদিনের জন্য থাকতে পারি? ধীরান তাকে অনুমতি দিয়ে দেয়। এদিকে বাসুকে দেখা যায় যে একটা লোকের সাথে কথা বলছিল আর বলছিল যে কোনো মূল্যেই হোক কৃষ্ণমূর্তিকে মেরে ফেলতে হবে, কারণ কৃষ্ণমূর্তির কাছে এই বাসুদের বিরুদ্ধে অনেক অনেক প্রমাণ রয়েছে। কৃষ্ণমূর্তি যদি বেঁচে থাকে তাহলে বাসুরা ফেসে যাবে, এই জন্য যে কোনোভাবেই তাকে খুঁজে মেরে ফেলতে হবে। এদিকে আবারও রাতের বেলা ধীরানকে দেখানো হয় যে রাতের বেলায় ছাদে বসে মদ খাচ্ছিল এবং তার অতীতের কিছু কথা মনে করছিল। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। আনু এবং ধীরান যখন লিভিনে ছিল তখন ধীরান একটা গাড়ি কিনে এনেছিল এবং আনুকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিল। যদিও গাড়িটা দেখার পরে সে অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু বেশি খুশি সে হতে পারেনি, কারণ এই গাড়ির টাকা এখন তাদের দিতে হবে। তাই আনু তাকে বলেছিল এমন অস্বাভাবিক খরচ না করাই ভালো। ধীরান বলে সে তার সুখের জন্য সবকিছু করতে পারে। বর্তমানে দেখা যায় সোয়েতা বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। যখনই সে বাইরে চলে আসে আর ছাদে আসে তখনই সে ধীরানকে মদ খেতে দেখে বসে। সেও তার সাথে জয়েন হয়, কথা বলতে শুরু করে আর সেই ছেলেটির ব্যাপারে বলে। সোয়েতা বলে সে তার বয়ফ্রেন্ড ছিল, একটা সময় তাকে ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে সে অনেক বেশি টক্সিক হয়ে যেতে থাকে। সোয়েতাকে টর্চার করতে শুরু করে আর এই জন্য সোয়েতা ছেলেটির সাথে ব্রেকআপ করে দিয়েছিল আর সেই ছেলেটি বিষয়টা মানতেই পারছিল না। পরের দিন ধীরানকে দেখা যায় আনুর অফিসে চলে আসে এবং সে আনুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সেখান থেকে সে জানতে পারে আনু আর এই অফিসে কাজ করে না, 2 বছর আগেই এখান থেকে সে চলে গেছে। কথাটা শুনে অনেক বেশি অবাক হয় ধীরান। এদিকে ধীরানের যে বন্ধু তার ফ্ল্যাটে থাকার কথা ছিল সে চলে আসে। তারা দুজন একসাথে কথা বলছিল। আনুর কথা যখন সেই ছেলেটি জানতে পারে সে ধীরানকে বলে সে যেন আনুর কথা ভুলে যায়, কারণ আনু তাকে ছেড়ে চলে গিয়েছিল। ধীরান যখন এই বিষয়টা মেনে নেয় না তখন সেই ছেলেটি বলে ঠিক আছে, তার একটা কন্ট্যাক্ট রয়েছে, সেই কন্ট্যাক্টের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে সে আনুর নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করবে। এদিকে রাতের বেলা আবারও ধীরানের কলিগরা তারই ফ্ল্যাটে বসে আড্ডা দিচ্ছিল, ড্রিঙ্কস করছিল। আর তখনই তারা সোয়েতার চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই দৌড়ে চলে আসে। তখনই দেখা যায় সোয়েতা পাশেই অজ্ঞান হয়ে পড়েছিল আর তার সামনে ভয়ঙ্কর এক চেহারা ভূত দাঁড়িয়েছিল। আর পরেই জানা যায় সেই ছেলেটি আসলে কোনো ভূত নয়, আসলে এই অ্যাপার্টমেন্টে যারা শর্ট ফিল্ম বানাতে এসেছিল এই ছেলেটা তাদেরই, তারাই সেখানে শুট করছিল। আসলে তাদের ফিল্মটাই ছিল হরর শর্ট ফিল্ম। এরপরে তারা আরও জানতে পারে রমেশ সেই দিন যে মেয়েটিকে দেখে ভয় পেয়েছিল সেই মেয়েটিও ছিল এদেরই দলেরই একজন, যেখানে তারা শুট করছিল। এতে ধীরান রেগে যায় আর বলে তোমাদের এই কাজটা করা একেবারেই ঠিক হয়নি। তোমরা যেখানে হরর ফিল্ম শুট করছো সেটা তোমাদেরকে সবার জানানো দরকার ছিল, নয়তোবা তোমরা একটা নোটিশ বোর্ড টানিয়ে দিতে পারতে। এভাবে সবাইকে হয়রানি করার কি মানে হয়? তারাও সবাই ভুলটা বুঝতে পেরে সরি বলে আর এভাবেই তারা সবাই একসাথে বন্ধুর মতো হয়ে যায়। সৈতা সেখানেই ধীরানের বন্ধু অজয়কে বলে ধীরান এখনো বিয়ে কেন করেনি। তখনই অজয় বলে আসলে আনুকে সে ভালোবেসেছিল, আনুর সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেই ধীরান আর বিয়ে করেনি, কারণ সে এখনো তাকে ভুলতে পারেনি। তখনই রমেশ সেখানে চলে আসে আর বলে অনু তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার মনে হয় সৈতাও তোমাকে মনে মনে ভালোবাসে, তোমার ওর ভালোবাসাকে গ্রহণ করা দরকার। ধীরান বলে চুপ থাকো তো। তখনই শ্বেতা বলে আমরা তো কাউকে জোর করতে পারি না, আর তুমি এসব কিছু নিয়ে ভেবো না, তুমি শুধু নিজের খেয়ালটা রেখো। শ্বেতা সেখান থেকে চলে যায় আর তখনই ধীরানের আবারও আগের কথা মনে পড়ে। আসলে গাড়ি কেনার কিছুদিন পরেই ধীরানের চাকরি চলে যায় আর সেই গাড়ির যে বড় ইএমআইটা ছিল সেই বড় অঙ্কের ইএমআইটা এখন আনুর দিতে হতো। এই জন্য আনু প্রচন্ড রেগে যায় আর বলে তোমাকে আগেই বলেছিলাম এসব ফালতু খরচ না করার জন্য। ধীরান বলে তুমি টেনশন করো না, আমি চাকরির ব্যবস্থা করছি। এদিকে এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরেও ধীরানের চাকরি হয় না। তাদের মধ্যে অর্থনৈতিক এই সমস্যাটা বেড়েই চলছিল আর এই জন্য মাঝে মধ্যেই তাদের মধ্যে ঝগড়াও হতো। আর একটা সময় আনু বলে সে আর তার সাথে থাকতে পারবে না। আনু ধীরানকে ছেড়ে চলে আসে। রাতের বেলা দেখা যায় অজয় আর ধীরান একই সাথে ঘুমিয়েছিল। ধীরান তখনই একটা আওয়াজ শুনতে পায়, তার ঘুম ভেঙে যায়। ধীরান কিসের আওয়াজ শুনতে পেল সেটা জানার জন্য কৌতূহলবশত ফ্ল্যাট থেকে বাইরে বের হয়ে আসে। একটু সামনে আসতে সে দেখতে পায় সেই লোকটাকে। আসলে এই লোকটাকে ধীরান কোর্টের বাইরেও দেখেছিল, যে তাকে বলেছিল যে তুমি বিপদে পড়েছ। এখানেও সেই লোকটা ধীরানের সাথে অদ্ভুতভাবে অদ্ভুত সব কথা বলছিল। ধীরান তার কথা কিছুই বুঝতে পারছিল না।
একটা সময় ধীরানকে সেই লোকটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধীরান চিৎকার করে ওঠে। তখনই দেখা যায় ধীরান আবারও দুঃস্বপ্নে দেখেছিল। অজয়ও জেগে যায় তার চিৎকারে। ধীরান যখন অজয়কে সবকিছু খুলে বলে, অজয় বলে, আসলে তুমি এখানে এসে এসব কিছু নিয়ে একটু বেশি ভাবছো, এই জন্যই তোমার সাথে এমনটা হয়েছে, একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করো। এছাড়া অজয় আনুর ব্যাপারেও বলে তার নাম্বারটা কোথাও অ্যাক্টিভই নেই, তার লোকেশনটাও ট্রেস করা যাচ্ছে না। আমার মনে হয় আনুর নাম্বার দিয়ে তোমার সাথে কেউ প্র্যাঙ্ক করছে। এর পরের দিন অজয় সেখান থেকে চলে আসে। অন্যদিকে ধীরানের মনে হতে থাকে অজয় ঠিকই বলেছে, না হয় এমনটা তো হওয়ার কথা নয়। এই জন্য সেও ঠিক করে চেন্নাইতে সে আর থাকবে না, আবারও মুম্বাইতে ফিরে যাবে। যখনই সে তার ব্যাগগুলো গোছাতে যাচ্ছিল, ব্যাগ নামাতে যাওয়ার সময়ই তার হাতে লেগে সেখানে থাকা পুরাতন একটা ফটো ফ্রেম পড়ে যায়, কাঁচ ভেঙে যায়। যখনই ধীরান সেই ফটোটা ওঠায়, সে দেখতে পায় সেখানে ছিল আনুর ফটো, সাথে ছোট্ট একটা মেয়েও ছিল। ধীরান প্রচন্ড অবাক হয়, এখানে আনুর ফটো কেন, আর পাশে থাকা এই মেয়েটাই বা কে? এদিকে বাসুকে দেখা যায় আবারও সেই অ্যাপার্টমেন্টে এসেছিল এবং সিকিউরিটি গার্ডের সাথে সেই অ্যাপার্টমেন্টে থাকা সবার খবরাখবর নিচ্ছিল। তখনই সেই সিকিউরিটি গার্ড জানায় 4th ফ্লোরে থাকা ধীরানের কথা। এটা শুনে বাসু একটু রেগে যায় আর বলে, তোমাকে তো বলেছিলাম 4th ফ্লোরে কাউকে না থাকতে দিতে, তুমি সেটা কেন করলে? সিকিউরিটি গার্ড বলে, আপনিই তো 4th ফ্লোরের চাবি দিয়েছেন আমাকে। বাসু বলে, আমি তো তোমাকে 3rd ফ্লোরের দিয়েছিলাম। তখনই তারা বুঝতে পারে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এদিকে ধীরানকে দেখা যায় আবারও তার ফ্লোরে থাকা সে বৃদ্ধ লোকের কাছে আসে এবং আনুর ফটো দেখায়। জিজ্ঞেস করে, এই মেয়েটাকে আপনি চেনেন কিনা? বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ, এই মেয়েটা তো এখানেই থাকতো, কিন্তু একটা সময় চলে গিয়েছিল। অন্যদিকে তখনই বাসু এবং তার লোকেরা ধীরানের কাছে চলে আসে আর বলে, আপনি এখান থেকে চলে যান, আপনি এই ফ্লোরে থাকতে পারবেন না, আপনি এখনই 3rd ফ্লোরে চলে যান। কিন্তু ধীরান তাদের আনুর ফটো দেখায় আর বলে, আপনারা কি এই মেয়েটাকে চেনেন? আনু এখানেই থাকতো। তখনই দেখা যায় আনুর ফটো দেখার পরেই তারা সবাই একটু পেরেশান হয়ে যায় আর বাসু রেগে গিয়ে আনুর ফটোটা ঢিল মেরে ফেলে দেয়। এতে ধীরান প্রচন্ড রেগে যায়। তখনই বাসুর লোকদের সে প্রচন্ড মারতে শুরু করে সেখানে। কিন্তু ধীরান সবার সাথে পেরে উঠছিল না। ধীরানকে বাসুর লোকেরা মারছিল। তখনই ধীরানকে বাঁচানোর জন্য সেই বৃদ্ধ লোকেরা এবং মহিলারা সেখানে চলে আসে, সেই লোকদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু সেই বৃদ্ধ লোক আর মহিলারা কোনোভাবে পেরে উঠছিল না। বাসুর লোকেরা তাদের উপর টর্চার করছিল। এটা দেখে ধীরান চিৎকার করে বলে, এইসব নিরহ মানুষদের মেরো না, এদের ছেড়ে দাও। কিন্তু বাসু তার কোনো কথাই শুনে না, উল্টো ধীরানের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং ওপর থেকে তাকে ফেলে দেয়। অন্যদিকে সেই বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের একে একে সবাইকে মেরে ফেলে তারা। একটু পরেই দেখা যায় ধীরান আসলে মারা যায়নি। কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরেছিল। ধীরান যখনই ওপরতলায় আসতে শুরু করে, তখনই সে দেখতে পায় বাসু এবং তার লোকেরা সেখানে থাকা সব লোককে একে একে মেরে ফেলেছে। এটা দেখার পরে ধীরান একেবারেই ভেঙে পড়ে। ধীরানের মনটা একেবারেই ভেঙে যায়। এইসব বয়স্ক মানুষেরা শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই নিজেদের প্রাণটা হারালো। ওই সময়টাতে ধীরানের অফিসের কলিগরা সেখানে চলে আসে আর তাদের মাঝে সৈতাও ছিল। সৈতা জিজ্ঞেস করে কি হয়েছে। ধীরান যখন সবকিছু খুলে বলে, সৈতা তো আরো বেশি অবাক হয় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কারণ এই অ্যাপার্টমেন্টে তুমি আমি ছাড়া আর কেউ থাকে না, সিকিউরিটি গার্ড সহ আমরা 3 জনই। ধীরান যেন সৈতার কথাগুলো বিশ্বাসই করতে পারছিল না। এরপরে ধীরান যখন তাদেরকে সেই ডেড বডিগুলো দেখানোর জন্য নিয়ে যায়, দেখতে পায় সেখানে কোনো ডেড বডিই ছিল না। তখনই সেই ছেলেগুলোর মধ্যে একজন চলে আসে, যারা সেখানে শর্ট ফিল্ম বানানোর জন্য এসেছিল। ছেলেটি বলে সেই সব কিছু দেখেছে আর লড়াইয়ের পুরোটা সময় সে ভিডিও করেছে। তখনই তারা সবাই সে ভিডিওটা দেখতে শুরু করে। দেখা যায় ধীরান সেখানে বাসুর লোকদের সাথে একাই লড়াই করে যাচ্ছিল, সেখানে আর কেউ ছিল না। এছাড়া ধীরান এমন অভিনয় করছে যেন সেখানে আরো অনেকেই রয়েছে এবং সে তাদের উদ্দেশ্যে জোরে জোরে চিৎকারও করছে। ধীরান বুঝতেই পারছে না আসলে এইসব তার সাথে কি শুরু হলো। সবাই ধীরানের দিকে অদ্ভুতভাবে তাকায়। ধীরান বলে, বিশ্বাস করো, আমি পাগল নই, এখানে আমি তাদের সবাইকে দেখেছি। তখনই ধীরান বুঝতে পারে নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল রয়েছে। এছাড়া আনুর ফটো এখানে এলো কি করে, আর আনুর নাম শুনতেই তারা এত পেরেশান হয়ে আমাকে মারতে কেন শুরু করলো? এর পেছনে কি সত্য লুকিয়ে রয়েছে সে সবকিছু আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে বাসু তার লোককে বলছিল বিশ্বাস যেন কোনোভাবে এই কথাটা জানতে না পারে যে 4th ফ্লোরে ধীরান থাকতে শুরু করেছে এবং ধীরানের সাথে
আমরা লড়াই করেছি। আসলে এই বিশ্বাসী হচ্ছে বাসুর বস, যে একজন এক্স-এমএলএ। এছাড়া যেসব অ্যাপার্টমেন্টগুলো খালি রয়েছে এগুলো এই এক্স-এমএলএ বিশ্বাসী দখল করে নিয়েছে। এই এক্স-এমএলএ বিশ্বাসী ছিল এসব অ্যাপার্টমেন্টের আসল মালিক, আর বাসু শুধুমাত্র সেগুলো দেখাশোনা করত তার হয়ে। বাসু তাকে প্রচন্ড ভয় পেত, আর এই জন্য সে কোনোভাবেই ধীরানের কথা তাকে বলে না। এদিকে ধীরানও বুঝতে পারছিল না সে যেসব লোকদের দেখছে তাদেরকে কেন অন্যরা দেখতে পারছে না। এরপরে ধীরান ইন্টারনেটে তার এই সমস্যার কথা সার্চ করে। তখন ইউটিউবে সে একটি ভিডিও দেখতে পায় যেখানে একজন সাইকোলজিস্ট এই বিষয়টা নিয়ে কথা বলছিল। ধীরান কল্পনা করে সে সেই ডক্টরের সামনে বসে রয়েছে এবং সে তার সমস্যার বিষয়ে সেই ডক্টরকে বলছে। ধীরান তাকে জিজ্ঞেস করছিল একটা নতুন জায়গায় আসার পরেই সে রাতের বেলা ঘুমানোর পরপরই অদ্ভুত বাজে সব স্বপ্ন দেখতে থাকে। এছাড়া সে সেখানে যেসব লোকদের দেখছে তাদের অন্য কেউ দেখতে পাচ্ছে না। এর কারণ কি? ডক্টর বলে এইসব স্বপ্নের নাম বা এই সমস্যাটার নাম হচ্ছে লুসিড ড্রিম। এর মানে হচ্ছে এইসব ঘটনার সাথে নিশ্চয়ই তোমার অতীত জীবনের কোনো সম্পর্ক রয়েছে, আর যে ঘটনাগুলো তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেই ঘটনাগুলো হয়তোবা অতীতে ঘটেছে, নয়তোবা ভবিষ্যতে ঘটবে, যে কোনো একটা হতে পারে। সেটারই সংকেত তোমাকে দেয়া হচ্ছে। তুমি যদি ধীরে ধীরে এই বিষয়টা নিয়ে শান্তভাবে কাজ করো, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। ধীরান এরপরেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে আনুর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন এই সিকিউরিটি গার্ড বলে, সেটা আমি জানি না স্যার, কিন্তু আপনি এখান থেকে চলে যান, এটা আপনার জন্যই ভালো হবে। এছাড়া আমি তো এখানে জয়েন করেছি মাত্র 1 মাস হলো। এর আগে অন্য একজন সিকিউরিটি গার্ড এখানে ছিল। ধীরান তারই সাথে দেখা করে। সেখানে তাকেও সে আনুর ব্যাপারে জিজ্ঞেস করে। সেই সিকিউরিটি গার্ড বলে সে জানে না, কারণ সেখানে সে মাত্র 3 মাস চাকরি করেছে। আসলে সেখানে থাকার সময় রাতের বেলা তার অদ্ভুত সব স্বপ্ন আসতো, দুঃস্বপ্ন। একদিন যখন ওপরে সে শুনতে পায় কোনো কিছুর আওয়াজ, সে দেখতে যায়, আর তখনই তার মনে হতে থাকে কেউ তার গলা চেপে ধরছে, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছে। অনেক কষ্টে সে সেখান থেকে পালিয়ে চলে আসে, আর এরপরেই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে। আপনি যদি এই বিল্ডিং এর ব্যাপারে বা আগে যারা এখানে থাকতো সেই ব্যাপারে জানতেই চান, তাহলে বাসুর কাছে যান, সেই আপনাকে ইনফরমেশন দিতে পারবে। ধীরান সেটাই করে, কিন্তু বাসু তাকে দেখে আবারও রেগে যায় আর বলে, তোমাকে তো মেরে ফেলতে চেয়েছিলাম, মনে হয় তুমি বেঁচে গেছো। কিন্তু ধীরান তার সাথে শান্তভাবে কথা বলে। ধীরান তাকে বলে, দেখুন স্যার, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, সেখানে আগে যে আনু থাকতো সেই মেয়েটির ব্যাপারে জানতে চাই। বাসু বলে, আসলে কয়েক বছর ধরেই সেই বিল্ডিংটাতে অদ্ভুত সব ঘটনা ঘটছে, আর এই জন্য সেখানে কোনো লোকই থাকতে চায় না। আমরা সেখানে সেই অ্যাপার্টমেন্ট সহ আরো বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলবো, সেটারই কন্টাক্ট আমরা পেয়েছি। আমি শুধু এতটুকুই জানি, আর কিছুই নয়। তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, তুমি এখান থেকে চলে যাও। ধীরানও ঠিক আছে বলে চলে আসে, আর এরপরেই সে একটা অফিসে আসে। আসলে যে অ্যাপার্টমেন্টটা ভেঙে ফেলা হবে সেই জায়গাটার ব্যাপারে সে সার্চ করে। সেখান থেকে যে ইনফরমেশন সে পায়, সেই ইনফরমেশনের মধ্যে মার্ক উইলিয়ামসন নামের একজন ফরেনার ব্যাপারে সে জানতে পারে। তার স্ত্রী ইন্ডিয়ান ছিল, আর তারা চাইছিল এই জায়গাটাতে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বানাবে, আর এই জন্য তারা ইনভেস্টমেন্ট করতেও রাজি ছিল। ধীরান বুঝতে পারে তার এখন এই উইলিয়ামসনের সাথে কথা বলা দরকার, কিন্তু সমস্যাটা হলো সে তার সাথে কন্ট্যাক্ট করবে কি করে। ধীরান বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল, তখনই একটা পেপারের টুকরো তার কাছে উড়ে আসে, আর তখনই ধীরানের চোখ আটকে যায় সেই কাটিং পেপারে, কারণ সেখানে একটা নিউজ দেখাচ্ছিল যে রয়্যাল টাউন অ্যাপার্টমেন্টে বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। নিউজটা পড়ে ধীরান অবাক হয়ে যায়। সাথে সাথেই তার এক বন্ধুকে কল করে আর এই বিষয়ে সব ইনফরমেশন বের করতে বলে। যখন তার বন্ধু এসব ইনফরমেশন বের করছিল, তারা দেখতে পায় অনেক জায়গাতে লেখালেখি হয়েছে রয়্যাল টাউন অ্যাপার্টমেন্টে ওই সময়টাতে বেশ কয়েকজন মানুষকে খুন করা হয়েছে। ধীরান সেখানে আসে, আর সেই নিউজ পেপারগুলো যখন সে দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়। সেই অ্যাপার্টমেন্টে যারা মারা গিয়েছিল তাদেরই ফটোগুলো পেপারে ছাপা হয়েছিল, আর ধীরান দেখতে পায় এই লোকগুলোকেই সে এতদিন সেই অ্যাপার্টমেন্টে দেখেছিল। ধীরান বলে, আমি তোমাদের বলেছিলাম না, আমি ভুল বলছি না, নিশ্চয়ই সেখানে কিছু না কিছু ঘটেছে, নিশ্চয়ই এদেরকে খুন করা হয়েছে এবং সেই খবরটা ধামাচাপা দেওয়া হয়েছে। এছাড়া এই নিউজগুলোতে অর্জুনেরও সেই ঘটনার সাথে কিছু একটা সম্পর্ক রয়েছে সেটাই বলা হচ্ছিল, যাকে কোর্টের বাইরে খুন করা হয়েছে। ধীরান তার ব্যাপারে খোঁজ করার জন্য চলে যায়, কিন্তু অর্জুনের স্ত্রী বলে, আমাদের একা থাকতে দাও। আমার হাজবেন্ড কৃষ্ণমূর্তিকে সাহায্য করার জন্য গিয়েছিল, কিন্তু ওরা আমার হাজবেন্ডকেই মেরে ফেললো। আমরা আর কাউকে সাহায্য করতে চাই না, আর কারোর সাহায্য আমাদের দরকার নেই। কৃষ্ণমূর্তির নাম শুনতেই
আবারও ধীরানের মনে পড়ে আনু যখন তাকে আননোন নাম্বার থেকে কল করেছিল সে ওই কৃষ্ণমূর্তির ব্যাপারেই বলেছিল। ধীরান বুঝতে পারে এখন নিশ্চয়ই তাকে কৃষ্ণমূর্তিকে খুঁজে বের করতে হবে। ধীরান যখন তার ফ্ল্যাটে আসে তার বন্ধু অজয় তাকে কল করে আর বলে আনুর এক বান্ধবী তোমার সাথে কথা বলতে চায়। ধীরান যখন তার সাথে কথা বলে মেয়েটি বলে আসলে আনু যখন এখানে এসেছিল অর্থাৎ চেন্নাইতে সে এখানে নতুন জব করতে শুরু করে আর আমার সাথেই থাকতে শুরু করেছিল। আসলে তোমাদের যখন ব্রেকআপ হয়ে যায় তখন আনু প্রেগনেন্ট ছিল, কিন্তু সেই ব্রেকআপের কারণে সে অনেক বেশি কষ্ট পেয়েছিল, এই জন্য সেই প্রেগনেন্সির কথাটা সে তোমাকে বলেনি। আর এত বছর আনু তার মেয়েকে একাই বড় করেছে, কিন্তু এখন ওরা কোথায় গেছে সেটা আমি জানি না। কথা শুনে ধীরান হতবাক হয়ে যায় আর সেই ফটোটা আবারও দেখে, বুঝতে পারে আনুর পাশে যে মেয়েটি রয়েছে ছোট্ট মেয়েটি সেটাই তার মেয়ে, যার নাম সারা। ধীরান আনু এবং সারার ফটো নিয়ে মিসিং কমপ্লেন লেখানোর জন্য থানায় চলে যায়, কিন্তু সে দেখতে পায় সেখানকার পুলিশ বিষয়টা তেমন গুরুত্ব সহকারে নিচ্ছে না। তারা বলে ঠিক আছে আমরা খুঁজে দেখব, আর কিছু পাওয়া গেলে আপনাকে জানাবো। ধীরান থানা থেকে আসার পরেই দেখা যায় একজন পুলিশ অফিসার বাসুকে কল করে আর বলে রয়্যাল টাউন অ্যাপার্টমেন্ট থেকে ধীরান এসেছিল আনুর মিসিং রিপোর্ট লেখানোর জন্য। এটা কি তোমার বস বিশ্বাস জানে? বিশ্বাস জানার আগে এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দাও, নয়তো তোমার জন্য খারাপ হয়ে যাবে। এদিকে ফ্ল্যাটে আসার পরে ধীরান সেই রয়্যাল টাউন অ্যাপার্টমেন্টে যাদের প্রাণ গিয়েছিল তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। সে প্রচন্ড অবাক হয়ে যায় এই ইনফরমেশনগুলো দেখার পরে। সে দেখতে পায় ওই সময়টাতে কিছু লোক নিজে থেকেই সুইসাইড করেছিল, আবার কারো কারো তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ধীরান বুঝতে পারে এই বিষয়গুলো এভাবেই সাজিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আসলে সবাইকে খুন করা হয়েছিল। এদিকে এই ইনভেস্টিগেশন করার মাঝে ধীরান মূর্তি নামের একজন লোকের সন্ধান পায়। সে তার কাছে চলে যায়, এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু মূর্তি তার কাছে কিছুই বলতে চায় না। এরপরে সে বলে আমি আনুর হাজবেন্ড এবং আমি কৃষ্ণমূর্তিকে খুঁজে বেড়াচ্ছি। তখনই মূর্তি বলে এই কৃষ্ণমূর্তি একজন রিপোর্টার, সে অনেক বড় স্ক্যাম এবং অপরাধগুলোর মুখোশ উন্মোচন করেছে, এই জন্য অনেক মানুষ তাকে মেরে ফেলার জন্য তাড়া করছে, আর এই জন্য নিজেকে বাঁচানোর জন্য সে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে, সবসময় তার নাম্বার চেঞ্জ করে ফেলে। এরপরে যদি কৃষ্ণমূর্তি আমার সাথে আবারও কন্ট্যাক্ট করে আমি তোমার ব্যাপারে বলবো। ধীরান আবারও তার ফ্ল্যাটে চলে আসে। রাতের বেলা আবারও কেসটা স্টাডি করছিল, তখনই সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। বাইরে আসতেই সে দেখতে পায় কেউ নেই, কিন্তু একটা চিপসের প্যাকেট উড়ে যাচ্ছে। ধীরান কৌতূহলবশত সেটাকে ফলো করে, দেখা যায় সেই চিপসের প্যাকেটটা একটা ফ্ল্যাটের দরজায় এসে ঠেকে। আর সে ভালো করে শুনতেই দেখতে পায় সেই ফ্ল্যাটের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। আর এটা শুনে দ্রুত সেই ফ্ল্যাটের দরজা কোনোভাবে খুলে ভেতর ঢুকে যায়। দেখা যায় সেটা ছিল একটা স্টোর রুম। সে দেখতে পায় সেখানে ছোট্ট একটি বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ধীরান যখনই মেয়েটিকে দেখে সে চিনতে পেরে যায় এটা আর কেউ নয়, তার মেয়ে সারা। তখনই দেখা যায় বাসু এবং তার লোকেরা ধীরানকে মেরে ফেলার জন্য তারা সেখানে চলে আসে আর ধীরানের ফ্ল্যাটে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ধীরান যখন সারাকে নিয়ে বাইরে বের হয়ে আসে তখন সে বাসু এবং তার লোকদের দেখে ফেলে, আর এই জন্য সে লুকিয়ে অন্যদিকে চলে আসে আর শ্বেতাকে কল করে পেছনের দিক দিয়ে নিচে নেমে আসে। শ্বেতার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে সারাকে নিয়ে। সারাকে অ্যাডমিট করায়, তার ট্রিটমেন্ট করা হয়। তখনই ডক্টর তাকে বলে অনেকদিন ধরে ঠিকমতো খাবার না খাওয়ার জন্য সারার এই অবস্থা, আর অনেকদিন ধরে অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়ার কারণেই তার শরীরের কিছু পার্ট নষ্ট হয়ে গেছে। আসলে সেই রুমে মেয়াদোত্তীর্ণ অনেকগুলো চিপসের বাক্স ছিল। সারা বেঁচে থাকার জন্য এতদিন সেগুলোই খেয়ে এসেছিল, সারা বেঁচে থাকার জন্য এতদিন সেগুলোই খাচ্ছিল, আর এখন সে কথাও বলতে পারবে না। কয়েকদিন পরেই দেখা যায় সারা কিছুটা সুস্থ হয়, তাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। শ্বেতা এবং ধীরান দুজনে মিলে সারাকে অনেক বেশি যত্ন করে টেক কেয়ার করে। এদিকে দেখা যায় বিশ্বাস খবর পেয়ে গিয়েছিল ধীরানের ব্যাপারে, যে ধীরান তারই অ্যাপার্টমেন্টে থাকছে, এমনকি তারই বিরুদ্ধে ইনভেস্টিগেশনও করছে। খবর পাওয়ার সাথে সাথেই বিশ্বাস তার লোকদের নিয়ে সে অ্যাপার্টমেন্টে চলে আসে। যখনই 4th ফ্লোরে ধীরানের ফ্ল্যাটে আসে তখন তারা সবকিছু দেখতে পায় যে ধীরান এতদিন কি ইনভেস্টিগেশন করছে। এটা দেখে বিশ্বাস অবাক হয়ে যায়, কারণ ধীরান তার ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছিল। সে প্রচন্ড রেগে যায় আর বাসুকে গলা চেপে ধরে আর বলে তোমার নাকের ডগায় বসে আমার এই অ্যাপার্টমেন্টে বসে একটা লোক আমার ব্যাপারে এত কিছু জেনে ফেলেছে, আর তুমি কি করছিলে?
বিশ্বাস ধীরানকে সেই ফ্লোরে না পেয়ে সেখান থেকে চলে আসে আর একজন পুলিশ অফিসারকে কল করে আর বলে ধীরানকে কোনো একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার জন্য। সেই পুলিশ অফিসার বলে ঠিক আছে, কাজ হয়ে যাবে। তখনই সেই পুলিশ অফিসার কল করে ধীরানকে আর বলে এখনই থানায় চলে আসুন, আপনার সাথে কথা আছে। তার একটু পরেই দেখা যায় ধীরানকে আননোন নাম্বার থেকে কেউ কল করে, যেটা ছিল কৃষ্ণমূর্তি, আর বলে এখন থানায় কখনো যেও না, ওরা তোমাকে ফাঁসিয়ে দেবে। এরপরে কৃষ্ণমূর্তি তাকে একটা জায়গায় দেখা করতে বলে। ধীরান সেখানে চলে যায় আর কৃষ্ণমূর্তি ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে। কৃষ্ণমূর্তি বলে আমি আনুর মামা, তোমাদের ব্রেকআপ হয়ে যাবার পরে আনুই তোমার মেয়েকে এত বছর লালন পালন করেছে একা একাই। আনুর একটা স্বপ্ন ছিল তার নিজের একটা বাড়ি থাকবে, আর এই জন্য আমি তাকে রেফার করেছিলাম সেই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কেনার জন্য। আনু সেটাই করে, কিন্তু কয়েক বছর পরেই দেখা যায় সেখানে কয়েকজন লোকেরা চলে আসে, বিশ্বাসের লোক। আর সেই অ্যাপার্টমেন্টে যারা যারা থাকতো তাদের সবাইকে বলা হয় এই অ্যাপার্টমেন্ট খালি করে দেবার জন্য। এছাড়া তারা যে দামে ফ্ল্যাটগুলো কিনেছিল তাদেরকে শুধুমাত্র তার অর্ধেকই দাম দেয়া হবে। ধীরান বলে কিন্তু তারা এটা কেন করেছিল? কৃষ্ণমূর্তি বলে আসলে এই রাজ্যের সরকার এই এরিয়াটাকে দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণা করে দিয়েছিল, আর তখনই কিছু অসাধু লোকেরা এখানে জায়গা কিনে এখানে বড় বড় শপিং মল ইন্ডাস্ট্রি বানাতে চেয়েছিল, আর এই জন্যই এই অ্যাপার্টমেন্টগুলোকে তারা ভেঙে ফেলতে চেয়েছিল। কারণ এই জায়গাটা রাজধানী হয়ে গেলে এইসব জায়গার দাম লাখ থেকে কোটিতে পৌঁছে যাবে। এরপরে বিশ্বাস তার লোকদের নিয়ে নেমে পড়ে এসব জায়গা খালি করার জন্য। সেই সব অ্যাপার্টমেন্টে থাকা লোকদের তারা হুমকি দিতে শুরু করে, মারধর করতে শুরু করে যেন তারা এখান থেকে চলে যায়। কিন্তু তারা সেটা করে না, সেখানে থাকা সবাই এটার বিরোধ করে। আর তখনই বিশ্বাস একে একে যারা বিরোধ করছিল তাদের সবাইকে মেরে ফেলে, মারধর করে। আর মেরে ফেলা সেই লোকগুলোকেই ধীরান সেখানে দেখছিল। কৃষ্ণমূর্তি এই ঘটনা জানার পরে সে সব ধরনের এভিডেন্সগুলো কালেক্ট করে এই ব্যাপারে, আর এই জন্য তারাও কৃষ্ণমূর্তিকে খুঁজে বেড়াচ্ছে মেরে ফেলার জন্য। এরপরে গত 2 বছর আগে হঠাৎ করে আনু এবং তার মেয়ে নিখোঁজ হয়ে যায়, আর আমি এখন পর্যন্ত তাদের খুঁজে বেড়াচ্ছি। এরপরে ধীরান কৃষ্ণমূর্তিকে সারার ব্যাপারে বলে। তারা দুইজন এরপরে সেই শহরের অনেক বড় একজন লয়ার সঙ্গীতার কাছে চলে আসে, আর কৃষ্ণমূর্তির কাছে যেসব প্রমাণ ছিল সেই সব প্রমাণগুলো সে তাকে দেখায় আর বলে এই অন্যায় যারা করেছে তাদের যেন শাস্তি হয়, সে শুধু এটাই চায়। সঙ্গীতাও এই কেসটা লড়ার জন্য রাজি হয়ে যায় আর বলে আমরা এই ব্যাপারে সরকারকেও ইনভলভ করব। এরপরে কৃষ্ণমূর্তি অন্য একজন লোকের সাথেও দেখা করে এবং তাকে রাজিও করে ফেলে তাদের কেসের সাক্ষী দেবার জন্য। কৃষ্ণমূর্তি এরপরে ধীরানকে বলে দেয় যে সাক্ষী ম্যানেজ হয়ে গেছে। এরপরে কৃষ্ণমূর্তি যখন সেখান থেকে আসতে যাবে একটা গাড়ি তাকে অ্যাক্সিডেন্ট করে বসে। অন্যদিকে রাতের বেলা ধীরান আরও প্রমাণ জোগাড় করার জন্য সেই বিল্ডিংয়ে চলে আসে। তখনই দেখা যায় তার মেয়ে সারা সেখানে একটি দেয়ালের ভেতরে কিছু একটা আঁকাআঁকি করছিল। সেই ড্রয়িংটা দেখার পরে ধীরান বুঝতে পারে হয়তোবা আনুকে তারা মেরে ফেলেছে, আর সেখানে সে একটি কবরের ছবি এঁকেছিল যেটা সেই রয়্যাল টাউন অ্যাপার্টমেন্টের পাশেই নির্জন কবরস্থানটা। ধীরান তখনই বুঝতে পারে আনুকে হয়তো মেরে এখানেই কবর দিয়ে রাখা হয়েছে। পরদিন সকালবেলাতেই ধীরান সঙ্গীতার সাহায্যে সেখানকে পুলিশকে ডেকে পাঠায় এবং খোদাই করতে শুরু করে। দেখা যায় সেখান থেকে যে কঙ্কাল পাওয়া যায় তার হাতে একটা আংটি ছিল। আসলে এই আংটিটাই ধীরান আনুকে দিয়েছিল। এছাড়া ফরেন্সিক টেস্ট করা হয়, সেখানেও দেখা যায় সেটা আনুরই কঙ্কাল ছিল। এদিকে এই সব নিউজ মিডিয়াতে দেখানো হচ্ছিল। বিশ্বাস যখন সেই নিউজগুলো দেখতে পায় সে প্রচন্ড রেগে যায়। এদিকে রাতের বেলা সঙ্গীতা কল করে ধীরানকে আর বলে কৃষ্ণমূর্তিকে ওরা মেরে ফেলেছে, কিন্তু এই কেসটা থেকে আমরা পিছু হটব না, আমরা সবাইকে শাস্তি পাইয়ে ছাড়ব। পরের দিনই দেখা যায় তারা কোর্ট চত্বরে চলে আসে আর ধীরান মিডিয়ার সাথে কথা বলতে শুরু করে। ধীরান মিডিয়াকে বলে তার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে আর তারা কোর্টে যাচ্ছে। যারা এইসব অন্যের সাথে যুক্ত ছিল, এই মার্ডারগুলো করেছে, তাদের প্রত্যেককে তারা শাস্তি দিতে চায়। এরপরে সঙ্গীতা ধীরানকে বলে আমি ভেতরে যাচ্ছি, তুমি এরই মাঝে সেই সাক্ষীকে আদালতে নিয়ে আসার চেষ্টা করো। এদিকে দেখা যায় বিশ্বাস কল করে ধীরানকে আর বলে তুমি এখনই সব প্রমাণ নিয়ে সে অ্যাপার্টমেন্টে চলে আসো, যদি না আসো তাহলে তোমার মেয়ে সারা এবং শ্বেতাকে মেরে ফেলবো। ধীরান তাদেরকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সেখানে চলে আসে। ধীরান সেখানে শ্বেতা এবং সারাকে বাঁচানোর জন্য বিশ্বাসের লোকদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু সেই লোকেরা ছিল সংখ্যায় অনেক বেশি, এজন্য ধীরান পেরে উঠছিল না। আর একটা সময় ধীরানের মাথায় পেছন থেকে কেউ আঘাত করে, এতে ধীরান অজ্ঞান হয়ে যায়।
তারা ধীরানকে বেঁধে ফেলে। বিশ্বাস বলে, আমি তোমাদের তিনজনকে এখানে বেঁধে রেখে যাব, আর এই বিল্ডিংয়ে আমি অলরেডি অনেকগুলো বোমা রেখে দিয়েছি। আমরা যাবার সাথে সাথেই পুরো বিল্ডিংটা ধসে পড়বে, আর তার সাথে তোমরা তিনজনও শেষ হয়ে যাবে। কিন্তু যখনই তারা সেই বিল্ডিং থেকে বের হতে যাবে, তারা অবাক হয়ে যাচ্ছিল, কারণ তারা ঘুরে ফিরে একই জায়গায় আসছিল, কোনোভাবেই বিল্ডিং থেকে বের হতে পারছিল না। অর্থাৎ তারা ঘুরে ফিরেই সেই 4th ফ্লোর এবং ফ্ল্যাট 4 এর সামনে চলে আসছিল। এতে তারা প্রচন্ড ভয় পাচ্ছিল। এইদিকে ধীরান অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরেই সে তার মেয়ে এবং শ্বেতাকে খুঁজতে শুরু করে, যাদেরকে বিশ্বাসের লোকেরা অন্য কোনো একটা ফ্ল্যাটে আটকে রেখেছিল। অনেকগুলো ফ্ল্যাট খোঁজার পরে অবশেষে ধীরান তাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে নিয়ে সে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করে। এদিকে বিশ্বাস এবং তার লোকেরা সবসময় নিচে নামার চেষ্টা করছিল লিফট দিয়ে, কিন্তু সেই লিফটটা বারবার তাদেরকে ওপরে নিয়ে আসছিল। আসলে এই সব কিছুই ছিল সেখানে সেই সব আত্মাদের কাজ, যারা তাদেরকে সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে হতে দিচ্ছিল না। অন্যদিকে দেখা যায় ধীরান, সারা এবং শ্বেতাকে সেই লিফট নিচের দিকে নিয়ে যেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে পুরো অ্যাপার্টমেন্টটাই বোম ব্লাস্টের কারণে ধসে পড়ে। একটু পরেই নিউজ দেখানো হয় যে রয়্যাল টাউন অ্যাপার্টমেন্টটা ধসে পড়েছে, আর সেই বিস্ফোরণেই XMLA বিশ্বাস এবং তার আর অনেক লোকেরা ঘটনাস্থলেই মারা গেছে। এদিকে তখনই দেখা যায় শুধুমাত্র সেই অ্যাপার্টমেন্টে ব্লাস্টের পরেও 3জন লোক বাঁচা ছিল, ধীরান, সারা এবং শ্বেতা। নিউজে বলা হচ্ছিল এটা একটা মিরাক্কেল, কিন্তু বোঝাই যাচ্ছিল আসলে এদের বাঁচিয়েছিল সেই আত্মাগুলোই। অন্যদিকে সঙ্গীতা পুরো কেসটাই কোর্টে প্রমাণ করে দেয়। এরপরে এই স্ক্যাম এবং অপরাধের সাথে যারা যারা যুক্ত ছিল এবং জীবিত ছিল সবাইকে অ্যারেস্ট করা হয়, সেই মার্ক উইলিয়ামসনকে সহ। আর মুভির একেবারে শেষেই দেখানো হয় সেই আননোন নাম্বার থেকে কল, ধীরানকে এখানে নিয়ে আসা এবং ধীরানের সাথে যা যা হচ্ছিল এই সবকিছুই আসলে আনুর অতৃপ্ত আত্মাই করছিল, কারণ সে তার মেয়েকে এখানে রেখে গিয়েছিল যে বিপদে ছিল। এছাড়া তাদের সাথেও হয়েছিল চরম এক অন্যায়। এই সবকিছুর প্রতিশোধ নেবার জন্যই সে ধীরানকে এখানে ডেকে নিয়ে এসেছিল। আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।